বাড়িতে আসি আমি শনিবার, এইবার শুক্রবারে চলে আসছে। আমার আব্বা একটু অসুস্থ হয়ে গেছিল ভীষণভাবে। ধারাবাহিকভাবে যেটা পড়তেছিলাম, লেভেল অফ হেলথের চ্যাপ্টার 13, অবজারভেশন অফ রেমেডি রিয়াকশন অ্যান্ড পথোলজি কনসিডারেশন, সেই চ্যাপ্টারেই পড়বো। এর আগে আমরা 3টা অবজারভেশন পড়েছি। তো 3টা অবজারভেশন পড়েছি, আশা করি সবাই মনে রেখেছেন। আমরা খুব ধীরে গতিতে আগাচ্ছি, আর এমনভাবে আগাচ্ছে যাতে সবাই জিনিসটা যাতে ধরতে পারে। ধীরে ধীরে আগাচ্ছি। তো পড়ার শুরুতেই পড়ার ধরা, হ্যাঁ, প্রথমে জহির স্যার দিয়ে শুরু। জহির স্যার ঠিক আছেন তো? আচ্ছা, আমরা অবজারভেশন 1-এ পড়েছিলাম কি, আমরা পুরানো পড়াগুলো একটু শুধু করব, যে অবজারভেশন 1-এ কি ছিল, যে আপনি ওষুধ দেওয়ার পরে রুগী যখন সেকেন্ড টাইম আপনার কাছে আসলো ফার্স্ট ফলো আপে, তখন রুগীর কাছ থেকে তথ্য নিয়ে জানতে পারলেন যে ওষুধ খাওয়ার পরে শুরুতে তার অ্যাগ্রাভেশন হয়েছিল। তার মেইন যে কমপ্লেন্টস, তার মেইন যে সমস্যা, সেটা বেড়ে গেছিল। একই সাথে তার মেন্টাল ইমোশনাল সিমটমেরও বৃদ্ধি হয়েছিল, এবং এনার্জি লেভেল যে সেটারও বৃদ্ধি হয়েছিল। তারপরে কি হয়েছে, এই যে এখানে 3টা দিচ্ছে, এনার্জি লেভেল, মেন্টাল ইমোশনাল সিমটম আর সিপ কমপ্লেন, এই 3টাই বেড়ে গেছিল। তারপরে কি হয়েছে, সবগুলারই উপশম হয়েছে, এবং দ্রুত উপশম হয়েছে। এবং সেই উপশমটা দেখা যায় এইখান থেকে এই পর্যন্ত দ্রুত তার সিমটম কমে গেছে, এরপরে রোগী দীর্ঘ সময় ধরে ভালো আছে। এই ছিল 1 নম্বর অবজারভেশন। আর এই অবজারভেশন যখন হয়, আমরা জানি এটা খুবই ভালো একটা অবজারভেশন, মানে খুব ভালো একটা অবস্থা। ওষুধ রোগীর মধ্যে খুব সুন্দরভাবে কাজ করেছে। এদের এই রোগীটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ পুরাটাই। আর অন্য কোনো ওষুধের দরকার হয় না। দেখা যায় যে ওষুধ যদি কোনোভাবে অ্যান্টিডোট না হয়, তাহলে এই রোগী কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত ভালো থাকবে। আর এই সমস্ত ঘটনা এই ঘটনাটাই আমরা দেখতে পাই যাদের স্বাস্থ্যের লেভেল অফ হেলথ, যাদের স্বাস্থ্যের লেভেল গ্রুপের 2, 3 এবং গ্রুপ বির 4, 5 এর মধ্যে হয়। আচ্ছা, এক্ষেত্রে কি হয়, পেশেন্ট প্রথমে দেখা যায় যে কয়েক ঘন্টা থেকে কয়েকদিনের মধ্যে তার সিমটম গুলা অ্যাগ্রাভেশন হয়, এবং এই অবস্থা 3 থেকে 4 দিন থাকে। তারপরে এই রোগী ভালো বোধ করতে থাকে। আচ্ছা, আর এই ঘটনা যখন হয়, তখন আমরা বুঝতে পারি যে রোগীর যে লেভেল, মানে স্বাস্থ্যের যে অবনতি হয়েছিল, সেটা তার শুধু ফাংশনাল প্যাথোলজিতে সমস্যা হয়েছিল, মানে গঠনগত কোনো সমস্যা হয় নাই, শুধু তার অর্গানগুলোর কার্যক্রমে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। আর রোগটা খুব বেশি ডিপার না, হয়তো সামান্য একটু ডিপার হইতে পারে, কিন্তু খুব বেশি ডিপার না। এই ধরনের রোগী সম্পূর্ণ আরোগ্য লাভ করে। আর অবজারভেশন 2-তে আমরা কি দেখেছিলাম, অবজারভেশন 2-তে ছিল যে পেশেন্ট ফিলস মাচ বেটার ইন এভরি রেসপেক্ট, প্রত্যেকটা দিকেই সে ভালো অনুভব করছে। তার যে চিপ কমপ্লেন্ট ছিল সেটাও শুরুর থেকেই কমে গেছে, তার মেন্টাল ইমোশনাল লক্ষণও কমে গেছে, তার যে এনার্জি, সেটা এনার্জি লেভেলও ভালো হয়েছে। সব দিকেই তার উন্নতি হয়েছে, কোনো ধরনের অ্যাগ্রাভেশন ছাড়াই। অথবা সামান্য পরিমাণে অ্যাগ্রাভেশন হয়েছিল, মানে সেটা ধরার মধ্যে না, খুব সামান্য অ্যাগ্রাভেশন হয়েছিল, এবং সব দিক দিয়ে রোগীর উপশম হয়।
সেটা আমরা দেখি যে দুইটা গ্রাফ দিয়ে দেখাইছে যে প্রথম হয়েছে যে রোগীর সিমটম এইখানে ছিল, এই তীব্রতা নিয়ে ওষুধ খাওয়ার পরে তার এনার্জি লেভেল, তার মেন্টাল ইমোশনাল লেভেল, তার সিপ কমপ্লেন সবগুলাই কি হয়েছে, কোনো রকম অ্যাগ্রাভেশন ছাড়াই একদম সবকিছুর উন্নতি হয়েছে। হ্যাঁ, তো এই একটা অবজারভেশন। আরেকটা হলো যে শুরুতে হয়তো তার সামান্য সামান্য একটু অ্যাগ্রাভেশন, লিটল অ্যাগ্রাভেশন হয়েছে, তারপরে সব দিকে দেখেন উন্নতি হয়েছে তার। তো এই অবজারভেশন এটা হলো মানে সর্বোচ্চ পর্যায়ে আপনি সব দিক দিয়েই ইয়ে করতে পারছেন। ওষুধ সিলেকশন ঠিক হয়েছে, একদম পোটেন্সি যথাযথ হয়েছে। আর একই সাথে এই ধরনের রুগীরা থাকে স্বাস্থ্যের সর্বোচ্চ লেভেলে, স্বাস্থ্যের সর্বোচ্চ লেভেল 1 অথবা লেভেল 2। লেভেল 1 এর ধরেন এইটা হবে, আর লেভেল 2 তে সামান্য একটা অ্যাগ্রাভেশন হয়েছে, এটা লেভেল 2 তে হবে। তো এটা হলো এরা হচ্ছে যে বলছে যে তারা লেভেল 1 থেকে লেভেল 2 এর ভিতরে থাকে, আর অ্যাগ্রাভেশন যাও হয় সেটা তেমন বোঝাই যায় না, এমন রুগী সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। এই ক্ষেত্রেও রুগীর যে প্যাথোলজি সেটাও ফাংশনাল লেভেলে থাকে, এখানে টিস্যুর কোনো পরিবর্তন হয় না, জাস্ট শুধু ফাংশনাল লেভেলে তার পরিবর্তন। তো এই ধরনের রুগী সম্পূর্ণ ভালো হয়ে যাবে, এবং আপনি যে ওষুধ দিয়েছেন সেই ওষুধেই দেখা যায় যে কয়েক বছর পর্যন্ত রুগী ভালো থাকবে, যদি তার মধ্যে কোনো কিছু দিয়ে তার ওষুধের অ্যাকশন যদি নষ্ট না হয়। লেভেল 3 যেটা অবজারভেশন 3, সেখানে কি ছিল, শুরুতে একটা অ্যাগ্রাভেশন হবে, এটা লেভেল আমরা অবজারভেশন যে 1 করছে সেইটাই, শুধু একটু হলো কি যে শুরুতে অ্যাগ্রাভেশন হবে, the patient feels much better in every aspect but some symptoms remain। তো শুরুতে একটা অ্যাগ্রাভেশন হয়ে পরবর্তীতে রোগী সব দিক দিয়ে ভালো অনুভব করবে, তবে কিছু সিমটম তখনও রয়ে যাবে, ছোটখাটো কিছু সিমটম, কিছু মাইনর সিমটম। আমরা গ্রাফে দেখি, এই দেখেন রুগী আপনার কাছে আসছিল যখন 1 মাস আগে, আপনি 1 মাস পরে ফলো আপ করছেন, তখন যার সিমটমের তীব্রতা ছিল এই লেভেলে, সেখানে আপনি তার সবকিছু হিসেব করে টেস্টিং করে সবকিছু বিচার বিবেচনা করে আপনি রুগীর জন্য ওষুধ সিলেকশন করেছেন। ওষুধ দেওয়ার পরে 1 মাস পরে রুগী যখন আপনার কাছে আসলো এবং তার ঘটনা বর্ণনা করলো, রুগী এসে বলবে কি যে শুরুতে আমার সব লক্ষণই বেড়ে গেছিল, আমার চিপ কমপ্লেক্স বেড়ে গেছিল, আমার মানসিক দিক থেকে হয়তো তার কান্নাকাটির প্রবণতা বেড়ে গেছিল, অথবা একই সাথে তার শরীরের স্ট্রেংথটাও একটু এনার্জিটাও কমে গেছিল, কারণ যেহেতু অসুস্থ বেশি হয়ে গেছিল। এরপরে দেখা যায় তার সব দিকে উন্নতি হয়েছে। এরপরেই দেখা গেছে তার সব দিকে উন্নতি হয়েছে এই অবজারভেশন 1 এর মতো, এবং তারপর থেকে রুগী ভালো আছে। কিন্তু এখানে ব্যতিক্রম কোনটুকু, যে কিন্তু এই যে যখন আসছিল আমার কাছে তখন কিছু ছোটখাটো লক্ষণ ছিল, মাইনর সিমটম, সেই সিমটম গুলো এখনো রয়ে গেছে, হয়তো তার এখনো মাঝে মাঝে একটু একটু মাথা ব্যথা করে, বা গাটা একটু গরম গরম লাগে, বা শরীরে একটু জ্বলে, অথবা এখনো কনস্টিপেশন আছে একটু, কিন্তু তার মূল সমস্যা সবই ঠিক হয়ে গেছে, তার এনার্জি লেভেল বাড়ছে, তার খাওয়া দাওয়া ঘুম সবকিছু ভালো হয়েছে। হ্যাঁ, সে তার চিপ যে মেইন যে সমস্যা ছিল সেগুলো এখন আর নাই, সব দিক দিয়ে ভালো, কিন্তু ছোটখাটো কিছু সমস্যা এখনো রয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের ইয়া কি যে এটাও ওই যে অবজারভেশন 1, 2 এর মতো, যে সেখানেও আমরা কি করব, এই ক্ষেত্রেও আমরা জানবো যে ওষুধটা আমাদের কারেক্ট হয়েছে। এখানে কিছু ছোটখাটো সিমটম রয়েছে, যেরকম ধরেন হয়তো রোগীর কোষ্ঠকাঠিন্য আছে, অথবা এখনো রাতে সে ঘাম বেশি হয়, বা সকালবেলা একটু নাক দিয়ে সর্দি পড়ে, এই জাতীয় ছোটখাটো কিছু লক্ষণ আছে। এইটাও হলো ওই অবজারভেশন 1 এর মতোই, এদেরও হলো লেভেল 2 থেকে লেভেল 3, আর লেভেল 4 থেকে লেভেল 5, এই লেভেলের রোগীদের মাঝেই এটা দেখা দেয়।
আমরা যদি এটা দেখি যে এটাও হয়েছে লেভেল 2 থেকে লেভেল 5 এই পর্যন্ত রোগীদের মধ্যেই এই সিমটমটা দেখা দেয়। মানে এইরকম ঘটনা ঘটে যাদের যাদের স্বাস্থ্যের লেভেল 2 থেকে শুরু করে 5 এর মধ্যে আছে। তো এটাও ভালো। এক্ষেত্রে আমাদের এই যে রোগীর মধ্যে ছোটখাটো সিমটমস ছিল তার জন্য কি আমরা আলাদা কোনো ওষুধ সিলেকশন করব? উত্তর না হলো স্যার। না। হ্যাঁ, এখানে অন্য কিছুই করা যাবে না। তার মূল ওষুধটা খুব দ্রুত কাজ করতেছে, মানে ঠিকঠাক মতো কাজ করতেছে। এই ক্ষেত্রে আমাদের এই যে ছোটখাটো সিমটমের জন্য কোনো ওষুধ সিলেকশন করা ঠিক হবে না, বা ওই ওষুধের রিপিটেশনও ঠিক হবে না। জাস্ট আমরা যে জিনিসটা করব এখানে ওয়েট করব, রোগীকে আমরা আরো প্লাসিবো দিয়ে হয়তো আরো 1 মাসের জন্য তার 1 মাস পরে দেখা করতে বললাম। তো এখানে যদি আপনি কোনো ওষুধ দেন তাহলে প্রায় ভুল হওয়ার সম্ভাবনা আছে। অথবা আমরা ওয়েট করব কেন? ওয়েট করলে আরেকটা জিনিস হবে, হয়তো বোঝা যাবে যে ওষুধের অ্যাকশন পুড়ে গেলে তার হয়তো ওই ওষুধটা রিপিট করার দরকার হইতে পারে। হ্যাঁ, প্রথম কথা হলো হচ্ছে যে আমরা যদি ওয়েট করি, ওয়েট করলে তার ছোটখাটো লক্ষণগুলা এমনিতেই দেখা যায় যে চলে যাবে যদি আগের ওষুধটা ক্রিয়াশীল থাকে। আর কোনো কোনো সময় হয়তো ওষুধটা দেখা গেছে তার সিমটম গুলো যদি আবার বাড়তে নেয়, সেক্ষেত্রে আপনি রিপিট করতে পারেন। আর যদি ইয়ে হয় যে এই যে ছোটখাটো লক্ষণ রোগীর মধ্যে যদি প্যাথোলজিক্যাল আরো লেয়ার থাকে, যে আরো কমপ্লেক্স রোগী, সেক্ষেত্রে কি হবে, এই যে ছোটখাটো যে লক্ষণগুলো আছে সময়ের সাথে সাথে সেগুলো আরো সিমটম গুলো আরো প্রস্ফুটিত হবে, আরো মানে বিকশিত হবে রোগীর মাঝে। তখন দেখা যাবে যে ভিন্ন কোনো ওষুধের একটা চিত্র আপনি পাচ্ছেন, এবং সেই ক্ষেত্রে আপনি কি করবেন, তখন সেই লক্ষণগুলা যাচাই বাছাই করে মানে নতুন করে আবার সেগুলা বিচার বিবেচনা করবেন, টেস্টিং করবেন, অ্যানালাইসিস করবেন, এবং সেই অনুযায়ী হয়তো অন্য কোনো ওষুধ লাগবে সেই ওষুধটা তাকে প্রয়োগ করবেন। কিন্তু তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো ওষুধ দিবেন না, এতে প্রায় ভুল হওয়ার সম্ভাবনা। এতে প্রায় আপনি রোগীটাকে নষ্ট করে ফেলতে পারেন। তো যদি কোনো ক্রমে অন্য ওষুধ দিয়েও ফেলেন তাহলেও ভুল করে, তাহলে সেই ক্ষেত্রে 1-2 মাস অপেক্ষা করলে, 1 মাস অপেক্ষা করবেন, অপেক্ষা করলে দেখা যাবে যে আপনার ভুল ওষুধের কারণ ভুল ওষুধ দিলে রোগীর মধ্যে একটা নেগেটিভ রেসপন্স পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আপনি জাস্ট অপেক্ষা করবেন, তখন দেখা যায় 1 মাসের মধ্যে হয়তো ভুল ওষুধের ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে। তখন আবার তড়িঘড়ি করে আরেকটা ওষুধ দিতে যায় না, বা ওই ওষুধে যদি রিপিট করে ফেলেন সেক্ষেত্রে যদি অ্যাগ্রাভেশন হয় রোগীর মধ্যে, আপনি যদি বুঝতে পারেন রোগীর মধ্যে নেগেটিভ রেজাল্ট আসছে আপনার ভুল রিপিটেশনের কারণে, সেক্ষেত্রেও আপনি যে জিনিসটা করবেন 1 থেকে 2 মাস অপেক্ষা করবেন। তখন দেখা যাবে যে ওই ইয়াটা অ্যাগ্রাভেশনটাও কমে যাবে, কিন্তু তাড়াহুড়ো করে অন্য কোনো ওষুধ দিবে না। অথবা এই যে অপেক্ষা করলে হয়তো তার আন্ডারলাইং অন্য কোনো মেডিসিন তার লক্ষণগুলো তখন প্রস্ফুটিত হবে। এখন তো মাইনর সিমটম, এই দিয়ে আপনি কোনো ওষুধের মধ্যে আসতে পারতেছেন না। তো সেক্ষেত্রে যদি অন্য ওষুধের লক্ষণ হয় সেটাকে বিকশিত হইতে সময় দিবেন, আগে বুঝবেন যে এটা আসলে কোন ওষুধের লক্ষণ। ছোটখাটো লক্ষণ যার ধরেন একটু কোষ্ঠকাঠিন্য আছে, এখানে কয়েকশো মেডিসিন আসতে পারে, এখন কোন ওষুধ দিবেন, এক্ষেত্রে তো আপনি কোনো নির্দিষ্ট ওষুধ সিলেকশন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার উচিত হবে এখানে অপেক্ষা করা, সিমটম গুলো আগে বিকাশ লাভ করুক, আরো বৈশিষ্ট্যমণ্ডিত হোক, আরো ক্যারেক্টারিস্টিক সিমটম বের হোক, বের হইলে সেগুলা দিয়ে ভিত্তি করে আপনি অন্য কোনো ওষুধ তখন সিলেক্ট করতে পারবেন। এই ছিল আমাদের অবজারভেশন 3। তো আজকে আমরা পড়ব অবজারভেশন 4। অবজারভেশন 4 আগের গুলা তো আমি একটু বলে নিলাম, যেহেতু আমি একই পড়া রিপিট করি, যাতে আপনাদের যারা জানেন তারা তো জানেনই, অনেকে হয়তো ভাষা ভাষা করে শোনেন, ঠিক মতো শোনেন না, তাদের জন্য যে জিনিসটা যেন আবার মাথায় আসে, যাতে মনে থাকে। অবজারভেশন 4-এ আমরা কি পড়বো, এখানে কি ঘটনা দেখব? দেখেন এইখানে ঘটনা ওই ওই লেভেল অবজারভেশন 1-এর মতোই, সেখানেও শুরুতে একটা অ্যাগ্রাভেশন হবে, তারপরে তার লোকাল এবং জেনারেল যে এমুলেশন, এক কথায় তার ইমোশনাল লেভেল, তার এনার্জি লেভেল, তার চিপ কমপ্লেট সবগুলি প্রথমে বৃদ্ধি পেয়ে তারপরে কমে যাবে। কিন্তু এইখানে
নতুন কিছু লক্ষণ যেগুলা রোগীর মধ্যে আগে ছিল না, রোগীর মধ্যে আগে ছিল না এমন নতুন কিছু লক্ষণ আপনি রোগীর মধ্যে দেখবেন। অবজারভেশন ওয়ানে কি ছিল, যে শুরুতে একটা অ্যাগ্রাভেশন হবে, তারপর দ্রুত উপশম হবে, তারপরে রোগী দীর্ঘদিন ভালো থাকবে। অবজারভেশন টুতে কি ছিল, কোনো অ্যাগ্রাভেশন হবে না, সব দিকে উন্নতি, অথবা সামান্য একটু অ্যাগ্রাভেশন হয়ে সব দিকে উন্নতি। অবজারভেশন থ্রিতে কি ছিল, যে শুরুতে অ্যাগ্রাভেশন হবে কিন্তু সব লক্ষণ কমলেও তার মেইন লক্ষণ, ইমোশনাল লক্ষণ, তার এনার্জি লেভেল সব দিক উন্নতি হলো, কিছু ছোটখাটো সমস্যা থেকে যায়। আর অবজারভেশন ফোরে হলো ওই ছোটখাটো লক্ষণ থাকবে না, বরঞ্চ কি হবে, নতুন কিছু লক্ষণ দেখা দেবে রোগীর মধ্যে। এবং সেই লক্ষণগুলা যদি আপনি দেখেন, হিসাব করেন, তখন দেখবেন যে আপনি যে ওষুধ দিয়েছিলেন সেই লক্ষণগুলো সেই ওষুধেরই। আপনি যে ওষুধটা রোগীর মধ্যে প্রেসক্রাইব করেছিলেন, ধরেন নাক্স ভূমিকা দিয়েছিলেন, তো নাক্স ভূমিকা দেওয়ার পরে তার দেখা গেল শুরুতে তার মেইন যে চিপ কমপ্লেট ছিল সেটা বেড়ে গিয়েছিল, তারপরে তার মেন্টাল ইমোশনাল বেড়ে গিয়েছিল, তারপরে কি হয়েছিল, তার এনার্জি লেভেলটা তখন খারাপ হয়েছিল। এরপরে দ্রুত তার উপশম হয়, দ্রুত উপশম হয় এবং রোগী ওই দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে ভালো। এই যে শুরুতে তার অ্যাগ্রাভেশন হলো, তারপরে দ্রুত উপশম হলো, তারপরে সে ভালো আছে, সে ভালো আছে। কিন্তু রোগীর মধ্যে কিছু সিমটম ছিল না আগে, এইরকম কিছু লক্ষণ রোগীর মধ্যে তখন বিকাশ লাভ করেছে, প্রকাশ পাইছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এইটাকে আমরা কিভাবে মূল্যায়ন করব? তো এই ক্ষেত্রে করণীয় হলো এই ক্ষেত্রে ওয়েট করা। হ্যাঁ, তো এটা কি, অ্যাজ ইন অবজারভেশন ওয়ান, যেরকম আমরা দেখেছি অবজারভেশন ওয়ান এর মধ্যে এবং অবজারভেশন থ্রির মধ্যে, দেয়ার ইজ অ্যান এক্সেলেন্ট রিয়াকশন বিলঙ্গিং টু দ্য আপার মোস্ট লেভেল। এইটাও উপরের লেভেলের যে রুগী আছে সেই রকম ওইগুলোর মধ্যে লেভেল 2 থেকে শুরু করে লেভেল 5 পর্যন্ত এই গ্রুপের মধ্যেই আছে রুগী। এবং এইখানে যে মেডিসিন যে কাজটা করেছে এটাও খুব সুন্দরভাবে কাজ করেছে। শুরুতে তার একটা অ্যাগ্রাভেশন হয়েছে, তারপরে তার জেনারেল অ্যামেলিয়েশন হয়েছে। শুরুতে অ্যাগ্রাভেশন হয়ে পরে কি হয়েছে, জেনারেল অ্যামেলিয়েশন হয়েছে। এইটাও এর সাথে কি হয়েছে, কিছু নতুন লক্ষণ প্রকাশ পেয়েছে। কিন্তু এই নতুন লক্ষণগুলাও যে ওষুধটা আমরা রোগীকে প্রেসক্রাইব করেছিলাম সেই ওষুধেরই লক্ষণ। তো এইটা সব মিলিয়ে বোঝা যায় আমার মেডিসিন যেটা আছে সেটা একদম কারেক্ট মেডিসিন। নতুন সিমটম কেন প্রকাশ পাইল, কারণ রোগী অত্যাধিক মাত্রায় সেন্সিটিভ, অত্যাধিক মাত্রায় সেন্সিটিভ, যার কারণে একটা ওষুধের সব লক্ষণ তো রোগীর মধ্যে থাকে না। দেখা গেছে যে রোগীর সেন্সিটিভিটি অনেক বেশি থাকার কারণে ওই ওষুধের কিছু লক্ষণ প্রুভিংও হয়েছে তার শরীরে, কিছু লক্ষণ তার মধ্যে বেরিয়েও গেছে। হ্যাঁ, কিন্তু তার অন্যান্য সবকিছু লক্ষণ কমলেও ওই যে কিছু লক্ষণ তার মধ্যে দেখা দিয়েছে। আমি ওই যে গত ক্লাসে বলছিলাম আমার একটা রোগী ছিল, তো সেই রোগীতে ওষুধ দেওয়ার পরে রোগী এসে বলতেছে এবার আমার প্রচুর পিরিয়ডের মধ্যে প্রচুর ব্লিডিং হচ্ছে। আমি তাকে নাক্সভূমিকা দিয়েছিলাম, আমি রেপার্টারি খুলে দেখলাম প্রচুর ব্লিডিং এর মধ্যে নাক্সভূমিকা ফার্স্ট গ্রেডের মেডিসিন। তো যেহেতু এই অবজারভেশনটা আমার পড়া ছিল, তা আমি তখন করলাম কি, রোগীকে আমি কোনো ওষুধই দিইনি, যার শুধু প্লাসিবো দিয়ে 1 সপ্তাহ পরে যোগাযোগ করতে বলেছি যে কি অবস্থা হয়। তো রোগী এখনো যোগাযোগ করে নাই। তো যাই হোক, তো মূল কথা হলো, যদি আমি দেখি যে তার শুরুতে অ্যাগ্রাভেশন হয়ে সব লক্ষণ কমে গেছে কিন্তু নতুন কিছু লক্ষণ রোগীর মধ্যে প্রকাশ পেয়েছে, যে লক্ষণগুলা যে ওষুধ আমি প্রেসক্রাইব করেছি সেই ওষুধেরই লক্ষণ, অন্য কোনো ওষুধের লক্ষণ না, তাহলে আমাকে এই সিদ্ধান্তে আসতে হবে যে আমি যে ওষুধ রোগীর জন্য প্রেসক্রাইব করেছি আমার ওষুধ ঠিক, কারেক্ট, আমি কারেক্ট মেডিসিন রোগীর জন্য প্রেসক্রাইব করেছি। ইন দিস কেস, এই কেসে দ্য বেস্ট কোর্স অফ অ্যাকশন ইজ টু ওয়েট and see whether the symptoms subside without further medication.
এই ক্ষেত্রে আমার বেস্ট যে কাজটা করতে হবে, যে কাজটা করা সবচেয়ে বেস্ট হবে, সেটা হলো ওয়েট করা, ওষুধের অ্যাকশনকে যেভাবে চলতেছে সেটা চলতে দেওয়া, এবং খেয়াল রাখা যে ওই সিমটমগুলা অন্য কোনো মেডিসিন অন্য কিছু ছাড়াই এমনিতেই চলে যায় কিনা, এটা ওকে আমাকে অবজার্ভ করতে হবে। ইট উড বি এ সিরিয়াস মিস্টেক টু প্রেসক্রাইব এ নিউ রেমেডি অ্যাট দিস ওয়ান। এই জায়গায় যদি আমি অন্য কোনো ওষুধ প্রেসক্রাইব করি তাহলে সেটা হবে একটা মারাত্মক ভুল। It would be a serious mistake. It would be a serious mistake to prescribe a new remedy at this point. এই অবস্থায় যদি আমি অন্য আরেকটা ওষুধ প্রেসক্রাইব করি সেটা হবে একটা মারাত্মক ভুল। The organism is sensitive to the remedy. যে রোগীর আমি ওষুধ দিয়েছি, রোগীর দেহ ওই ওষুধের প্রতি খুব বেশি সংবেদনশীল, দেয়ারফোর রেসপন্স ওয়েল, সেই কারণে এই প্রতিক্রিয়াটা ভালো হয়েছে, কিন্তু ইট অলসো জেনারেটস সিমটমস রিলেটিং টু দ্য রেমেডি ইটসেলফ। কিন্তু একই সাথে এটাও কিছু সিমটম জেনারেট করেছে, সৃষ্টি করেছে রোগীর মধ্যে, যেটা ওই ওষুধেরই লক্ষণ। দ্য ইমার্জেন্স অফ দিস সিমটমস, এই যে সিমটম গুলো বের হলো উইথ দ্য ইনিশিয়াল অ্যাগ্রাভেশন, শুরুতে একটা অ্যাগ্রাভেশন হইয়া, অ্যান্ড দ্য সাবসিকুয়েন্ট লোকাল অ্যাঞ্জেল এমুলেশন, এবং পরবর্তীতে তার যে যে স্থানীয় এবং যে তার যে সার্বদৈহিক যে উপশম হলো এর পরবর্তীতে, ইজ দ্য বেস্ট ইন্ডিকেশন, এইটাই হলো সবচেয়ে বড় নির্দেশক, দ্যাট দ্য রেমেডি ওয়াজ কারেক্ট, যে আমার ওষুধটা সঠিক ছিল। ইট ইজ সিম্পলি এ ম্যাটার অফ টাইম, এটা শুধুই একটা সময়ের ব্যাপার, বিফোর দ্য সিমটমস উইল ডিসঅ্যাপিয়ার এগেইন, হ্যাঁ, তার সিমটম গুলা আবার একাই চলে যাবে। এই সিমটম গুলা যে এপিয়ার হয়েছিল সেগুলা আমার ওষুধ যেহেতু কারেক্ট, রোগীর যেভাবে শুরুতে অ্যাগ্রাভেশন হয়ে তার তার যে মেইন লক্ষণ, লোকাল লক্ষণ, একই সাথে তার জেনারেল লক্ষণ, সার্বজনীন লক্ষণ, সবকিছুরই তার কি হয়েছে, উপশম হয়েছে। এইদিকে বোঝা যাচ্ছে রোগীর জন্য আমি যে ওষুধটা দিয়েছিলাম সেটা কারেক্ট, যদিও রোগীর মধ্যে কিছু নতুন সিমটম দেখা দিচ্ছে, কারণ রোগী ওই ওষুধের প্রতি অনেক বেশি সেন্সিটিভ। তো এই ক্ষেত্রে আমাদের কাজ হবে এখন অপেক্ষা করা, কোনো ওষুধ না দেওয়া। যদি ওষুধ দেই নতুন কোন ওষুধ, সেটা আমার হবে একটা মারাত্মক ভুল। এই ক্ষেত্রে যদি আমি অপেক্ষা করি তাহলে এটা শুধুমাত্র কিছু সময়ের ব্যাপার, এই সিমটম গুলা এমনিতেই চলে যাবে। তো দিস সিমটম, এই সিমটম গুলা এমনিতেই চলে যাবে। The most advisable approach is to refrain from any action and wait another 1 to 2 months to allow the remedy ample time to finish its action. তো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো উপদেশ হলো নিজেকে বিরত রাখা কোনো ধরনের ওষুধ দেওয়া থেকে। হ্যাঁ, সেখানে আমরা আরো 1 থেকে 2 মাস অপেক্ষা করব, এবং ওই ওষুধটাকে যথেষ্ট সময় দিতে হবে যাতে ওষুধটা তার সম্পূর্ণ ক্রিয়া সমাপ্ত করতে পারে। In fact, patients of this category may be ideal provers of the remedy because of their sensitivity. আসলে এই ধরনের রোগীরা, তাদের সেন্সিটিভিটি খুব বেশি হওয়ার কারণে এই ধরনের রোগীরা আসলে প্রুভার হিসেবে একজন আইডিয়াল প্রুভার, কারণ এদের শরীর খুব সংবেদনশীল, যার কারণে এদের শরীরে কোনো ওষুধ যদি প্রুভিং করতে যায় সেক্ষেত্রে লক্ষণগুলো প্রায় সব ধরনের লক্ষণগুলোই বেরিয়ে আসবে। তো এরা হলো ভালো প্রুভার হিসেবে এরা আইডিয়াল। The initial aggravation, which is followed by emulation, suggests that a cure is foreseeable. তাহলে এই যে শুরুতে তার অ্যাগ্রাভেশন হলো, তারপরে এই যে তার লোকাল এবং জেনারেল এমুলেশন হলো, এটাই সাজেস্ট করে যে এই রোগী ভালো হয়ে যাবে।
When things do not unfold as described above, the general rule is if the patient does not show general sign of improvement and new symptom arise, either related to the remedy or not, the remedy was not properly selected. তো সবকিছুই যে উপরে যে বর্ণনা করলাম ওইভাবেই যে সবকিছু ঘটবে এমন না, যদি ওইভাবে না ঘটে জিনিসটা, যদি রোগীর আমরা উপরে যেভাবে বললাম এইভাবে যদি রোগীর আমরা ওষুধের প্রতিক্রিয়া রোগীর মধ্যে না দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে আমরা একটা জেনারেল রুল ফলো করব, সেটা দিয়ে আমরা বুঝতে পারবো ওষুধটা রোগীর জন্য কারেক্ট হয়েছে না ভুল হয়েছে। সেই রুলটা কি? ইফ দ্য পেশেন্ট ডাজ নট শো জেনারেল সাইন অফ ইমপ্রুভমেন্ট, যদি রোগীর মধ্যে সার্বদৈহিক কোনো উন্নতির কোনো চিহ্ন দেখতে না পাই, এবং যদি দেখি যে না নতুন লক্ষণ আরো প্রকাশ পাইছে কিন্তু তার সার্বদৈহিক কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই, সেই নতুন লক্ষণটা হয় ওই ওষুধের সাথে সম্পর্কিত অথবা ওই ওষুধের লক্ষণ নাও হইতে পারে। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে আমি যে ওষুধটা রোগীর জন্য সিলেক্ট করেছি সেটা প্রপারলি সিলেক্টেড হয় নাই, সেটা রোগীর জন্য যথোপযুক্ত ওষুধ হয় নাই। তাহলে জেনারেল রোগ কি মানবো আমরা? যে ওষুধই প্রয়োগ করি সেই ওষুধ দেওয়ার পরে রোগীর যদি দেখি যে তার জেনারেল ইমপ্রুভমেন্ট হয় নাই, লোকাল সিমটম কমতে পারে কিন্তু জেনারেল ইমপ্রুভমেন্ট তার হয় নাই, এবং এমন নতুন লক্ষণ বেরিয়েছে যেটা ওই ওষুধের লক্ষণ অথবা ওই ওষুধের লক্ষণ না, হ্যাঁ, যেখানে আমরা দেখবো যে রোগীর কোনো জেনারেল ইমপ্রুভমেন্ট হয় নাই, সেখানেই বুঝতে পারবো যে আমার ওষুধটা যথোপযুক্ত হয় নাই, সঠিকভাবে নির্বাচিত হয় নাই। সাম পেশেন্ট প্রুভ এভরি রেমেডি দে আর অ্যাডমিনিস্টার, কিছু রোগী আছে তাদের মধ্যে যে ওষুধই প্রয়োগ করে সেই ওষুধের লক্ষণই প্রকাশ পায়, মানে সব ওষুধ সে প্রুভিং করে ফেলে। তো এই ধরনের রোগী ডাক্তার কেন বলেছেন যে এই ধরনের রোগী সাধারণত আরোগ্য করা যায় না। The some patient prove every remedy they are administered. These can be seen in sensitive individual who are managed correctly. তো এই ধরনের রোগী যারা খুব বেশি সেন্সিটিভ, এরা থাকে খুব বেশি সেন্সিটিভ, এদেরকেও ম্যানেজ করা যায়। ইউজুয়ালি দিস আর কেসেস দ্যাট আর কনফিউজড বাই টু মেনি রিপিটেটিভ রেমেডিস। তো ইউজুয়ালি দিস আর কেসেস দ্যাট আর কনফিউজড বাই টু মেনি রিপিটেটিভ রেমেডিস, এই ধরনের রোগী যদি কয়েকটা ওষুধ খেয়ে ফেলে, অনেক বেশি ওষুধ খেয়ে ফেলে, তো সেই ক্ষেত্রে আরো কনফিউজড, মানে এই রোগী দেখে আপনার আরো বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই রোগীর মধ্যে আপনি দেখবেন বিভিন্ন ওষুধের লক্ষণ, এবং ওষুধের লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে এই রোগীটা এর আগে কি কি ওষুধ খেয়ে আসছে ডাক্তারের কাছে। ডাক্তার যদি এর আগে তার মধ্যে ধরেন কয়েকটা ওষুধ ব্যবহার করে, ধরেন থুজা করলো, ফসফরাস করলো অথবা নাইট্রিক অ্যাসিড করলো, আপনি দেখবেন এই রোগীর মধ্যে এই তিনটা ওষুধের লক্ষণই আছে। তো এরা একটা কনফিউজিং কেস, এই ধরনের রোগী ম্যানেজ করা এত সোজা না, তবে ম্যানেজ করা যায়। ইফ দ্য প্র্যাকটিশনার রিয়েলাইজ দ্যাট দ্য কেস ইজ কনফিউজ, যদি প্র্যাকটিশনার মনে করে যে এই ধরনের কেস যেটা এরকম কনফিউজিং, দ্য বেস্ট থিং টু ডু ইজ টু গিভ এ প্লাসিবো, এই ধরনের রোগীকে আপনি আগেই তড়িঘড়ি করে ওষুধ দিবেন না। হ্যাঁ, এরকম রোগী আসলো যার মধ্যে অনেকগুলো ওষুধের লক্ষণ বিদ্যমান, আর রোগী এর আগে কিছু ডাক্তারকে দেখিয়ে আসছে এবং তার মধ্যে দেখতে পেলেন যে কয়েকটা ওষুধের লক্ষণ বিদ্যমান, এখন কনফিউজড অবস্থা, একটা বিভ্রান্তকর অবস্থা রোগীর মধ্যে। তো সেক্ষেত্রে আপনি শুরুতেই তার জন্য কোনো ওষুধ সিলেকশন করতে যায়েন না, সেক্ষেত্রে আপনি যেটা করবেন আগে ওয়েট করবেন, তাকে প্লাসিবো দিবেন এবং লম্বা সময় যতক্ষণ পর্যন্ত সম্ভব হয় তার জন্য ওয়েট করবেন। ওয়েট as long as possible until the symptom become clear, যতক্ষণ না তার সিমটম গুলা ক্লিয়ার না হয় এতক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তবে এই ধরনের সেন্সিটিভ রোগী আপনার কাছে থাকবে কিনা পরে সন্দেহ। তো যাই হোক, একটা রোগীকে ভালো করতে চাইলে ডাক্তারের যেরকম সঠিক নিয়মে চলতে হয়, ডাক্তার নিয়ম নীতি মেনে যে চিকিৎসা করবেন, একই সাথে রোগীরও সেই ধরনের মানসিকতা থাকতে হবে। রোগী যদি আপনার চায় যে না এক্ষুনি আমার উপশম দিতে হবে,
হ্যাঁ, এই সমস্ত নীতি কথা দিয়ে আমার চলবে না। তো সেক্ষেত্রে আপনি রুগীরে বুঝাইলেন, সবই করলেন, ওষুধ দিলেন, বুঝাই তাকে অপেক্ষা করতে বললেন, কিন্তু রুগী দেখা গেল আপনার কথা শুনলো না, সে অন্য কোনো ডাক্তার দেখালো, তাহলে সেই রুগী তো আর আপনার পক্ষে ভালো করা সম্ভব না। সেই জন্য একজন আইডিয়াল ফিজিশিয়ানের জন্য আইডিয়াল পেশেন্টও লাগে। তো আইডিয়াল পেশেন্ট যদি না হয়, আপনি সেই রুগীকে ভালো করতে পারবেন না। তো নির্মণি ঘটকের সেই কথা বারে বারে বলি, যে কোনো রুগী আপনি সঠিকভাবে চিকিৎসা দেওয়ার পরেও তারপর রুগীর হয়তো কিছু সিমটম অ্যারাইজ করছে, বের হয়েছে, এরপরে আপনার কাছে থাকলো না, ভিন্ন চিকিৎসায় চলে গেল, তো সেক্ষেত্রে ওই যে কথাই যে ভগবান তারা শাস্তি দিবে, আপনি কিছু করার, আপনার কিছু করার নেই। তো এই ক্ষেত্রে আমাদের যে এরকম কনফিউজড কেস যেগুলা, সেগুলাতে আমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে, রুগীর কাছ থেকে সময় নিতে হবে। তার সিমটম না যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হয়, ততক্ষণ পর্যন্ত তড়িঘড়ি করে কোনো ওষুধ দেওয়া যাবে না। তো symptoms যখন ক্লিয়ার হয়, the next step are to administer one dose in a potency not higher than 200 C। এই ধরনের সেন্সিটিভ কেস যেগুলা, সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে করণীয় যেটা হলো, রোগীকে আমরা সিঙ্গেল ডোজে মেডিসিন দিব এবং সেটা কখনোই 200 শক্তির উপরে হওয়া যাবে না। অবজার্ভ দ্য কেস ক্লোজলি এবং খুব ঘনিষ্ঠভাবে, খুব ভালোভাবে রুগীকে পর্যবেক্ষণ করতে হবে। অ্যান্ড গিভ এ প্লাসিবো ইফ নেসেসারি, এবং যখনই দরকার হবে রুগীকে প্লাসিবো দিবেন। তো এক্ষেত্রে 50 মিলিসিয়ান ওষুধ হবে বেস্ট তার জন্য, M1 থেকে শুরু করা। এবং সেক্ষেত্রে হ্যানিম্যান যেটা বলেছেন, খুব বেশি সেন্সিটিভ রুগী যাদের, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অলফেকশন করে ওষুধ দিতে পারি। তো তাহলে যে সমস্ত কেসগুলা যে ওষুধই প্রয়োগ করি, সেই ওষুধই তার মধ্যে প্রুভিং হয়ে যায়, এই ধরনের রোগী ম্যানেজ করা কঠিন, একটা কনফিউশন কেস। এবং এই ধরনের রোগীকে আপনি তড়িঘড়ি করে কোনো ওষুধ দিতে যাবেন না। সেক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন, তাকে শুরুতে প্লাসিবো প্রেসক্রাইব করবেন এবং যতক্ষণ লাগে এই লম্বা সময় পর্যন্ত আপনি তার জন্য অপেক্ষা করবেন, যতক্ষণ না সিমটম ক্লিয়ার হয়, একদম পরিষ্কারভাবে সিমটমগুলো প্রকাশ পায়। যখন সিমটম প্রকাশ পেল পরিষ্কারভাবে, আপনি সুনির্দিষ্টভাবে কোনো ওষুধ সিলেকশন করতে পারলেন, সেক্ষেত্রে নেক্সট যে স্টেপ যেটা আপনাকে করতে হবে, আপনাকে অবশ্যই ওষুধটা হায়ার পোটেন্সিতে দেওয়া যাবে না, অবশ্যই 200 নিচে দিতে হবে এবং সিঙ্গেল ডোজে দিবেন। এবং ক্লোজলি অবজার্ভ করবেন, খুব নিবিড়ভাবে সেগুলা পর্যবেক্ষণ করবেন, এবং যখন দরকার হবে প্রয়োজনে রোগীকে প্লাসিবো দিবেন। Note that it is a very good sign when a patient whose condition has generally improved shows a new symptoms. Note that it is a very good sign when a patient whose condition has generally improved shows a new symptoms not related to the remedy but to old now recurring symptoms. একটা জিনিস এটা মনে রাখবেন, যে রোগীকে আপনি ওষুধ দিয়েছেন, তার জেনারেল ইমপ্রুভমেন্টও হয়েছে, কিন্তু রোগীর মধ্যে এমন কিছু সিমটম প্রকাশ পেয়েছে যেটা আপনার ওষুধের লক্ষণ না। তো সেই ক্ষেত্রে কি বিবেচনা, সেক্ষেত্রেও দেখবেন, যে খেয়াল করে দেখবেন এই সিমটম গুলো রোগীর মধ্যে আগে কখনো ছিল কিনা। যদি দেখেন তার এই ধরনের সিমটম আগে ছিল, যেটা হয়তো অন্য কোনো চিকিৎসা করে চাপা দেওয়া হয়েছিল, এখন সেই সিমটম গুলা আবার নতুন করে প্রকাশ পেয়েছে, যদিও সেই লক্ষণগুলা আপনি যে প্রেসক্রাইব করছেন যে ওষুধ, সেই ওষুধের লক্ষণ না, সেক্ষেত্রেও এটারও মূল্যায়ন হবে, এটাও খুব ভেরি গুড সাইন, এটাও একটা ভালো ভালো অবস্থা রোগীর মধ্যে। তো এই ক্ষেত্রেও আপনি যে জিনিসটা করবেন, সেক্ষেত্রেও আপনার ওষুধটা কারেক্ট, provided that there was an initial aggravation followed by amelioration that leads to the reappearance of the old symptom। সেক্ষেত্রে যেটা হয়েছিল, শুরুতে aggravation হয়ে পরবর্তীতে জেনারেল amelioration হয়েছে এবং নতুন করে তার পুরাতন লক্ষণগুলো বের করেছে, এই ক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার ওষুধটা একদম কারেক্ট আছে। তো এই ছিল আমাদের অবজারভেশন 4। এখন আমি এগুলাকে আবার শুরুর থেকে একজন একজন করে ধরবো এবং গিল্লা গিল্লা খাইব।
আপনারা সবাই রেডি? সবাই রেডি আছেন? আলহামদুলিল্লাহ। যাক, আজকে স্যার আব্দুল হান্নান স্যারকে দিয়েই আমি শুরু করব। স্যার খুব মনোযোগ দিয়ে শোনেন। স্যারের দেখলেই ভালো লাগে। চেহারার মধ্যে একটা স্নিগ্ধতা আছে স্যারের। তো স্যার, আজকে আপনি শুরুটা বলেন, একদম অবজারভেশন ওয়ানে কি ছিল আমাদের, একদম অবজারভেশন ওয়ানে কি ছিল? সমস্যা নাই, আমি সাথে সাথে ওই ইয়াটাও হেল্পও করবো আপনাকে। আপনি প্রয়োজন বোধে দেখে দেখে বলবেন, কোনো অসুবিধা নেই। জি স্যার। জি আলহামদুলিল্লাহ স্যার। জি আমরা অবজারভেশন ওয়ানে যখন আমরা দেখব, যখন আমাদের কাছে রোগী যখন রোগী আসে, তখন রোগীর যে প্রেসক্রাইব করে যে ওষুধ আমরা দেই, পরবর্তীতে যখন আসবে, তখন এসে আমাদের কাছে বলবে, এই যে দেখা যাচ্ছে বলবে যে হলো আমার আমার ওষুধ খাওয়ার পরে কয়েকদিন আমার যে এনার্জি লেভেলে, মানে মেন্টাল লেভেলে, তার ফিজিক্যাল লেভেলে, এই সবগুলোই আমার বৃদ্ধি পেয়েছিল। তার বৃদ্ধি পাবে, কিন্তু পরবর্তীতে খুব দ্রুতই, হ্যাঁ, আর এই বৃদ্ধিটা হয়তো 2-3 দিনের ভিতরেই হবে, কয়েক ঘন্টা অথবা 2-3 দিনের ভিতরে হতে পারে। তারপরে খুব দ্রুতই লক্ষণগুলো কমতে থাকবে এবং দীর্ঘ সময় সে ভালো থাকবে। এই অবস্থাতে কোনো ক্রমেই আমরা কোনো রকম ঔষধ রোগীকে দেব না। দিস ওয়াজ দ্য ফার্স্ট অবজারভেশন, আই মিন স্যার। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার, জাজাকাল্লাহ খায়রান। তো এরপরে আমাদের আরেকজন বলেন, কামরুল হাসান ভাই, আপনি বলেন। অবজারভেশন 2 বলবেন আগে, তারপরে অবজারভেশন 1 বলবেন। স্যার, কামরুল, অবজেকশন টু তে দেখলাম স্যার যে এই ক্ষেত্রে আহ, শুরুতে একটু অ্যাগ্রাভেশন হতে পারে স্যার, তারপরে দীর্ঘ সময় সে ভালো থাকবে, অথবা আহ, কোনো অ্যাগ্রাভেশন হবে না স্যার, রোগী জি, ভালো থাকবে স্যার। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি বুঝবো যে রোগীর স্বাস্থ্যের লেভেল কত আছে? এই ক্ষেত্রে স্যার স্বাস্থ্যের লেভেল স্যার লেভেল 1 স্যার, লেভেল লেভেল 1-এ আমরা 1 দেখতে এবং পারি। লেভেল 2 এর জি ভিতরে স্যার, হইতে পারে। হতে পারে স্যার। আচ্ছা, আর অবজারভেশন 1টা বললেন। জি, এক নম্বরের ওটা লেভেলটা হবে 2 থেকে 5 পর্যন্ত। জি জি জি, 2 আর থেকে 5। 1-এ স্যার প্যাশেন্ট এসে বলবে স্যার যে আমার বেশ অ্যাগ্রাভেশন হয়েছিল, স্লিপ কমপ্লেন বা মেন্টাল ইমোশনাল আর হচ্ছে জেনারেল, আর এরপরে স্যার আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে আমার অবস্থা এবং অনেকদিন ভালো ছিলাম বা ভালো আছি। তো এই লেভেলটা স্যার লেভেল 2 থেকে 5 পর্যন্ত থাকতে পারে স্যার। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ, জাজাকাল্লাহ খায়রান। নেক্সট আব্দুল্লাহ আল রাহিম। আহ, আব্দুল্লাহ আল রাহিম বলবে অবজারভেশন 3। আব্দুল্লাহ আল রাহিম ভাইয়া লঞ্চ আছে স্যার, লঞ্চে ঢাকা। আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে জহির স্যার তো বলবেই না, উনি এখন বুবা হয়ে গেছে। তো আর কাকে বলি? আচ্ছা, AKM করিম আকন্দ, আকন্দ ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে আসলে আমাদের কোনো কিছুরই ইয়া নাই, এটা একটা গ্রুপ স্টাডি। হ্যাঁ, আমরা একত্রে বসছি, একত্রে বসে আলোচনা করতেছি। হ্যাঁ, আমরা জি সবাই স্যার। সমান। জি, কোনো জায়গায় আমার ভুল হইতেও পারে, আমি ভুল করতেও পারি, কোনো সমস্যা নাই। এখানে যদি গ্রুপ স্টাডি করতে বসছি, আমরা শিখবো, এটাই আর কি। তো অবজারভেশন 3 কি পড়ছিলাম আমরা? স্যার, অবজারভেশন 3 তে পড়ছিলাম যখন আমরা মেডিসিন প্রুভ করার পরে তার ইমোশনাল লেভেল এবং মেন্টাল লেভেল, এনার্জি লেভেল, সেটা জি, একটু অ্যাগ্রাভেশন হয়ে হ্যাঁ, তারপর তারপর সবকিছু ইমপ্রুভ হবে এবং
দীর্ঘ সময় ভালো থাকবে, কিন্তু তার মাইনর অর্থাৎ কিছু সিমটম থাকবে যেগুলা স্যার ইমপ্রুভ হবে না, স্বাভাবিক থাকবে। জি, এই যেরকম লক্ষণগুলো ছিল। রোগীর মধ্যে আগেই ছিল, টেস্টিং করার জি, সময় আমরা পেয়েছি এই জি, লক্ষণগুলা, কিন্তু ছোটখাটো এই লক্ষণগুলো তখনও রোগীর মধ্যে রয়ে গেছে, কিন্তু তার যে রয়ে চিপ গেছে। কমপ্লেন, তার মেন্টাল ইমোশনাল লেভেল আর এনার্জি লেভেল সব কিছুতেই তার উন্নতি হয়েছে, কিন্তু ছোটখাটো কিছু ওষুধ রয়ে গেছে। এখন জি। আপনি বলতে পারেন যে এগুলা লেভেল অফ হেলথের কোন লেভেলের রোগীর এরকম হয়? কোনো সমস্যা নাই বলতে না পারলেও, তারপরে আমি স্যার বলে এটা দিই। হ্যাঁ, দেখেন এই পাশে টু টু থেকে, জি, 2 থেকে 5 পর্যন্ত যাদের 5 পর্যন্ত। স্বাস্থ্যের লেভেল তাদের মধ্যে এরকম হয়। জি তো স্যার। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা কি করব, এই কেসটা কিভাবে মূল্যায়ন করব? আমাদের ওষুধটা কি সঠিক হয়েছে? প্রথম মূল্যায়ন করে এটা ওষুধ ঠিক আছে কিনা, আমি যে ওষুধটা প্রেসক্রাইব করেছি আমার ওষুধ সঠিক হয়েছে না ভুল হয়েছে? স্যার এটা সঠিক হয়েছে। জি, সঠিক হয়েছে। আচ্ছা, তাহলে আমার করণীয় কি, এই ক্ষেত্রে আমি কি করব? ওষুধ রিপিট এই করব ক্ষেত্রে, জি নাকি স্যার, এই মাইনাস ক্ষেত্রে সিমটমের জন্য অন্য ওষুধ দেব? স্যার এটা কিছু সময় দেখার পরে যদি স্যার ইমপ্রুভ না হয় সেক্ষেত্রে আমরা দিতে পারি, আর যদি তার স্বাস্থ্য লেভেল ঠিক থাকে তাহলে স্যার এমনি এমনি চলে যাবে। জি, তাহলে আমরা ওই ওই মুহূর্তে আমাদের করণীয় হলো কোনো ওষুধ প্রেসক্রাইব না করা। ঠিক জি আছে, স্যার। রোগীকে আরো হয়তো 1-2 মাস আমরা অবজার্ভ করব, কোনো ওষুধ দিব না, রোগীকে প্লাসিবো দিব, যার শুধু রোগীর যদি তার শরীরের ভাইটাল ফোর্স ভালো থাকে ও এমনিতেই মাইনর সিমটম গুলো এমনিতেই চলে যাবে। আর যদি দেখা যায় যে তার যে ছোটখাটো লক্ষণগুলো ছিল সেগুলো হয়তো ওই ওষুধে পুরোপুরি কভার করে নাই, তার হয়তো সিমটম, রোগীর শরীরটা হয়তো আর একটু কমপ্লেক্স, সেই ক্ষেত্রে হয়তো অন্য কোনো মেডিসিন লাগতে পারে, কিন্তু যেহেতু সিমটম গুলো খুবই মাইনর, এ দিয়ে তো কোনো ওষুধ সিলেকশন করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের উচিত হবে জাস্ট অপেক্ষা করা। পরবর্তীতে যদি এই সিমটম গুলা এমনিতে চলে না যায় তাহলে কি হবে, সেগুলো আস্তে আস্তে বিকাশ লাভ করবে আরো। তো ওই সিমটম গুলো যদি দেখি যে পরবর্তীতে বিকাশ লাভ করেছে এবং সিমটম গুলো যখন বিকাশ লাভ করবে তখন সেগুলা হিসেব করে মূল্যায়ন করে আমরা একটা ওষুধে আসতে পারবো। তো সেই জি সময় স্যার। আমরা ভিন্ন কোনো ওষুধ যদি দরকার হয় সেক্ষেত্রে তখন সিমটম যখন প্রকাশ পাবে তখন সেগুলো হিসেব করে অ্যানালাইসিস করে আমরা অন্য ওষুধ দিব। তো এবার আসেন আরেকজন ভাই, সবাইকে তো চিনি না, তো আমার ছোট ভাই আছে ডাক্তার জাহাঙ্গীর, SM জাহাঙ্গীর। জাহাঙ্গীর শুনতেছো? জাহাঙ্গীর, জি ভাই, শুনতেছি ভাই। হ্যাঁ, এই সবগুলো লেভেল শুনছো আজকে? না ভাই, আমি একটু বাইরে আছি তো, এই জন্য পরে জয়েন বাইরে করতে আছো, শোনা হবে। তোমারই তো আমি খুঁজতেছি। হ্যাঁ, তো তুমি, এখন আমি শিখাই দিব, ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছ? জি জি জি। তাহলে একটু খেয়াল করে শোনো। হ্যাঁ, জি আমরা বল। একদম শুরুতে যাই। হ্যাঁ, শুরুতে কি ছিল একটু খেয়াল করে শোনাও, কারণ তুমি আরেকবার বলবা। আচ্ছা। অবজারভেশন মানে যেটা ছিল, আমরা রোগীর কেস্টিং করেছি, কেস্টিং করার পরে ওষুধ দিয়েছি। জি 1 মাস পরে রোগী যখন আমার কাছে আসছে তখন রোগী আইসে বলতেছে কি যে আমার শুরুতে লক্ষণ সবই বেড়ে গেছিল। তুমি কি ইয়া দেখতে পাও, এই কি বলে হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টেশন দেখতে পাও? দেখছি, এই যে সমস্যা নেই। শুরুতে তার লক্ষণই বেড়ে গেছিল, তার এই যে ই মানে এনার্জি লেভেল, হুম। ME মানে মেন্টাল ইমোশনাল লক্ষণ, আর CC মানে তার চিপ কমপ্লেন, মেইন যে কমপ্লেন, তার শুরুতে তার এই 3 অবস্থায় বেড়ে গেছিল, তারপরেই কুইক তার এমুলেশন হয়েছে, দ্রুত এমুলেশন হয়েছে। হ্যাঁ, হুম, তারপর রোগী লম্বা সময় পর্যন্ত ভালো আছে। তাহলে জি, এখানে কি বুঝতে পারলাম আমরা, এটা যে পেশেন্ট রিকভারির দিকে যাচ্ছে, ভালোর হ্যাঁ, দিকে যাচ্ছে। তাহলে শুরুতে কি হলো, তার অ্যাগ্রাভেশন হয়েছে, তারপরে দ্রুত উপশম হয়েছে, তারপরে লম্বা সময় পর্যন্ত রোগী ভালো আছে। এই ভালো আছে। ক্ষেত্রে আমরা বুঝতে পারবো রোগীর যে ওষুধটা দিয়েছে এটা কারেক্ট, এটা সঠিকভাবে কাজ করতেছে এবং বেস্ট অ্যাকশন, এটা অন্যতম বেস্ট। শুরুতে একটা অ্যাগ্রাভেশন হয়ে যদি ফিজিক্যাল জেনারেশন এমুলেশন হয় তাহলে এটা বুঝতে পারি যে ওষুধটা একদম যথাযথ হয়েছে। জি, হ্যাঁ, মানে আমার ওষুধ সিলেকশনটা খুবই ভালো হয়েছে। খুবই ভালো তো আছে। এরপরে
এই ধরনের রোগীরা সাধারণত যাদের লেভেল 2 থেকে লেভেল 5 পর্যন্ত, এদের মধ্যে স্বাস্থ্য লেভেল যাদের এরকম, তাদের মধ্যে এরকম ঘটনা ঘটে। আর এই ক্ষেত্রে আমরা ওষুধ দিব না, অপেক্ষা করব। দেখা যাবে যে ওই যে ডোজ দিছে এতেই রোগী কয়েক মাস থেকে কয়েক বছর ভালো থাকবে, যদি না কোনো কিছু তার ওষুধের ক্রিয়াটাকে নষ্ট না করে দেয়। তো এবার আসো অবজারভেশন 2, খেয়াল করো। অবজারভেশন 2 হলো এটা একদম শুরু থেকে তার এমিলেশন একদম কমে গেল, ইনিশিয়াল কোনো অ্যাগ্রাভেশনই হয়নি, হ্যাঁ, বা হইলেও খুবই সামান্য হয়েছে। তো এই ক্ষেত্রে তো এটা তো রোগীর জন্য খুব আরামপ্রদ, হ্যাঁ, আইসে বলবে ডাক্তার সাহেব খুব ভালো ওষুধ যেটা দিচ্ছে, সাথে সাথে ম্যাজিক, হ্যাঁ, সব দিক দিয়ে কমে গেছে আমার, হ্যাঁ। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে লেভেল 1-এ থাকে যারা, আর যাদের স্বাস্থ্যের লেভেল 2 তাদের মধ্যে এটা হয়, মানে সর্বোচ্চ পর্যায়ে যারা স্বাস্থ্যের অধিকারী তাদের মধ্যে এরকম হয়। লেভেল 2-তে হয়তো সামান্য একটু শুরুতে একটা অ্যাগ্রাভেশন হতে পারে। তো এক্ষেত্রে তো কোনো ওষুধ দেওয়াই যাবে না, সেক্ষেত্রে আমাদের এই যে ওষুধটা চলতেছে তাতেই সে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত ভালো থাকবে। অবজারভেশন 2 ক্লিয়ার হয়েছে? জি। এবার অবজারভেশন 3-তে আসি। অবজারভেশন 3 আর অবজারভেশন 1 একই, হ্যাঁ, খালি একটু ব্যতিক্রম কি, যে অবজারভেশন 1-এ যেটা দেখেছিলাম শুরুতে তার অ্যাগ্রাভেশন হবে, তারপরে দ্রুত এমুলেশন হবে, তারপর রোগী ভালো থাকবে। এখানে শুধু ব্যতিক্রমটা কি, যে কিছু ছোটখাটো লক্ষণ তার মধ্যে তখনও রয়ে গেছে, কিছু ছোটখাটো লক্ষণ তখনও রয়ে গেছে। এই ক্ষেত্রেও আমরা বুঝতে পারবো রোগীর লেভেল হলো লেভেল 2 থেকে শুরু করে লেভেল 5 পর্যন্ত, ঠিক আছে, লেভেল 2 থেকে লেভেল 5 পর্যন্ত। আর যেহেতু শুরুতে অ্যাগ্রাভেশন হয়ে তার ফিজিক্যাল জেনারেল সব দিকে যার ইমপ্রুভমেন্ট হয়েছে, তার মানে আমার ওষুধটা কারেক্ট, ঠিক আছে, আমি ওষুধ যেটা দিয়েছি এটা রোগীর জন্য যথোপযুক্ত আছে। কিন্তু রোগীর হয়তো আন্ডারলাইন আরো কোনো প্যাথোলজি আছে, যার কারণে অন্য কোনো ওষুধ হয়তো তার রোগীর জন্য লাগতে পারে, যার কারণে হয়তো কিছু সিমটম রয়ে গেছে, অথবা যে ছোটখাটো যে সিমটম রয়ে গেছে সেটা হয়তো এই ওষুধেই চলে যাবে, যার শুধু অপেক্ষা করা। এক্ষেত্রে আমাদের করণীয় হলো আমরা কোনো মেডিসিন দিব না, জাস্ট ওয়েট করব। রোগী দেখা যায় যে ওষুধ ঠিক থাকলে রোগীর এই সিমটম গুলো দেখা যায় দ্রুতই চলে যাবে, আর যদি চলে না যায় সেক্ষেত্রে আমরা সময় দেব, অপেক্ষা করব। ওই ছোটখাটো লক্ষণ যদি আরো প্রস্ফুটিত হয়, আরো বিকাশ লাভ করে, তখন যখন অন্য কোনো ওষুধের চিত্র আসবে তখন আমরা সেই ওষুধটা তার মধ্যে প্রয়োগ করব। আর এক্ষেত্রে এমনিতেই চলে যাওয়ার কথা। আর এই ক্ষেত্রে আমরা তাড়াহুড়া করে যদি কোনো ওষুধ দিই সেটা হবে আমাদের একটা বড় মিস্টেক, আমরা কোনো ওষুধ দিব না। এখানে যদি একটা ওষুধ দিয়ে ফেলি, ধরো ভিন্ন কোনো ওষুধ দিয়ে ফেলি, তখন তো রোগীর মধ্যে যদি ওষুধটা ভুল হয় তাহলে রোগীর মধ্যে একটা নেগেটিভ ইফেক্ট আসবে, আমরা বুঝতে পারবো যে রোগীটার ওষুধটা দেওয়া ঠিক হয় নাই। সেক্ষেত্রে আমরা যদি অন্য ওষুধ দিয়ে ফেলি আমাদের করণীয় থাকবে 1 মাস অপেক্ষা করা, তাতে এমনিতেই চলে যাবে ওই ওষুধের পরে যে ভুল ওষুধটা দিয়েছি। আর যদি ওষুধ রিপিট করে থাকি তার কারণে যদি আবার বৃদ্ধি পায়, সেক্ষেত্রেও আমাদের করণীয় হবে 1 থেকে 2 মাস অপেক্ষা করা, তাতে এমনিতেই ওই লক্ষণগুলা চলে যাবে। এবার যে ফোর্থ অবজারভেশন, এটাও হলো ওই অবজারভেশন 1-এর মতো, এটাও শুরুতে একটা অ্যাগ্রাভেশন হবে, তারপরে এমিলেশন হবে তার ফিজিক্যাল জেনারেল, কিন্তু এখানে নতুন কিছু লক্ষণ প্রকাশ পাবে যেটা আমাদের টেস্টিং করার সময় রোগীর মধ্যে ছিল না। এরকম কিছু নতুন লক্ষণ প্রকাশ পাবে, যে লক্ষণগুলো ওই ওষুধেরই লক্ষণ, ওই ওষুধেরই লক্ষণ। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম মূল্যায়ন হলো ওষুধটা সঠিক আছে কিনা, হ্যাঁ ওষুধটা কারেক্ট আছে, যেহেতু এখানে তার শুরুতে অ্যাগ্রাভেশন হয়ে ফিজিক্যাল জেনারেল এমিলেশন হয়েছে, তার মানে ওষুধটা কারেক্ট আছে। তারপরে হচ্ছে এই ধরনের ঘটনা ওই লেভেল 2 থেকে লেভেল 5 এর মধ্যেই ঘটে। আর এই ক্ষেত্রে যেহেতু নতুন লক্ষণ প্রকাশ পেয়েছে, তার কারণটা কি, যে এই নতুন লক্ষণটা ওষুধেরই লক্ষণ, কারণ রোগীটা হলো খুব বেশি সেনসিটিভ, খুব বেশি সেনসিটিভ, যার কারণে কিছু নতুন লক্ষণ প্রকাশ পেয়েছে। যদি দেখা যায় যে অ্যাগ্রাভেশন হয়েছে, তারপরে তার কি হয়েছে, হয়তো তার লোকাল লক্ষণ কমেছে কিন্তু তার জেনারেল ইমপ্রুভমেন্ট হয় নাই, রোগীর জেনারেল ইমপ্রুভমেন্ট হয় নাই, সেক্ষেত্রে যে নতুন সিমটম বেড়েছে সেটা ওষুধের লক্ষণ হোক বা না হোক, এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে ওষুধটা আমাদের যথোপযুক্ত হয় নাই। হ্যাঁ, যদি জেনারেল ইমপ্রুভমেন্ট না হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে ওষুধটা সিলেকশন করছি সেটা রোগীর জন্য যথোপযুক্ত উপযুক্ত মেডিসিন না। তো সেক্ষেত্রে আমাদেরকে আরো ভালো করে
টেস্টিং করে সবকিছু হিসাব নিকেশ করে উপযুক্ত ওষুধ খুঁজতে হবে। আর যদি দেখা যায় যে নতুন লক্ষণ যেগুলো বেড়েছে সেগুলো ওই ওষুধের লক্ষণ না, হ্যাঁ, রোগীর সবই ঠিক আছে, শুরুতে অ্যাগ্রাভেশন, তার জেনারেল অ্যাগ্রাভেশন শুরুতে যেটা হয়েছিল, ইনিশিয়াল যে অ্যাগ্রাভেশন হয়েছে, তারপরে তার যে জেনারেল এমিলেশন হয়েছে, তার লোকাল লক্ষণ চিপ কমপ্লেন্টও কমছে, তার জেনারেল ইমপ্রুভমেন্টও হয়েছে, কিন্তু যে সিমটম গুলো বেড়েছে সেটা ওই ওষুধের লক্ষণ না। কিন্তু দেখা যায় এই লক্ষণগুলা রোগীর মধ্যে এর আগে ছিল, পুরাতন লক্ষণ, যেটা হয়তো অন্য কোনো চিকিৎসা দিয়ে চাপা দিয়েছিল, সেটা বেরিয়ে আসছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখবো যে ওষুধটা ঠিক আছে, এটা খুব ভালো কাজ করেছে, সে পুরাতন লক্ষণগুলা এগুলা সে বের করে নিয়ে আসছে, এটাও আরোগ্যের পথেই আছে। আমরা এটা হলো ওই যে হেরিং এর গাইডিং ল অনুযায়ী সে রোগী আরোগ্যের পথে আছে, সেই ক্ষেত্রেও আমরা ওষুধ দিব না, আমরা অপেক্ষা করব। তাহলে অবজারভেশন 4 এর কথা হলো যে নতুন লক্ষণ যেটা বের হবে, প্রথম কাজ হবে যে আমরা দেখতে হবে সেই ওষুধের লক্ষণ কিনা। যদি দেখি যে তার জেনারেল ইমপ্রুভমেন্ট হয়েছে, নতুন যে লক্ষণ হয়েছে সেই ওষুধের লক্ষণ, আমাদের ওষুধ ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কোনো মেডিসিন দিব না, অপেক্ষা করবো, হয়তো এতে এমনিতেই চলে যাবে। আর যদি পুরাতন লক্ষণ বেরোয় সেক্ষেত্রে একই কথা, সেটাও আমরা অপেক্ষা করবো, কারণ সেই হেরিং এর গাইডিং ল অনুসারে সে আরোগ্যের পথেই আছে। আবার যদি কিছু রোগী আছে যারা খুব বেশি সেনসিটিভ, যে ওষুধে দিই সেই ওষুধের লক্ষণে প্রকাশ পায়, এরা একটা কনফিউজিং কেস, এদের মধ্যে কয়েকটা ওষুধের লক্ষণ পাওয়া যায়। আর দেখা যায় আগে কোনো ডাক্তারের কাছে সে চিকিৎসা করে আসছে, আপনি বুঝতে পারবেন আগের ডাক্তার কি কি ওষুধ তারে দিয়েছিল, কারণ যে ওষুধই দেওয়া হয় সেই ওষুধই তার মধ্যে প্রুভিং হয়, তার সেই ওষুধের লক্ষণ তার মধ্যে বেরিয়ে আসে। এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো, প্রথম করণীয় হলো রোগীকে কোনো ওষুধ না দেওয়া, জাস্ট শুধু প্লাসিবো দেওয়া এবং অপেক্ষা করা যতক্ষণ না তার সিমটম গুলা ক্লিয়ার হয়। সিমটম যখন ক্লিয়ার হবে তখন আমরা রোগীর জন্য, সিমটম ক্লিয়ার হলে সেই লক্ষণ অনুযায়ী রোগীর জন্য ওষুধ সিলেকশন করব। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে 200 পটেন্সির নিচে আমাদেরকে ওষুধ, পটেন্সি সিলেকশনটা 200 নিচে করতে হবে এবং সিঙ্গেল ডোজে আমরা রোগীকে প্রয়োগ করব। এই ছিল অবজারভেশন 4। এবার পারবা সবগুলা? ইনশাআল্লাহ। আচ্ছা, সহজ জিনিস, খুব কঠিন কিছুই না, ঠিক আছে। তো আমরা আরেকটু সময় নেব, আরো 2-1 ভাইকে ধরবো, তারপরে শেষ করব। আমার কষ্ট, আমি জহির স্যার যেদিনই ডাকে, জহির স্যার কোনোদিন আমার কথার উত্তর দিল না, ঠিক আছে। তো আজকে আর কারে ধরি, জাকারিয়া খান ভাই, জাকারিয়া খান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনছেন 4টা জি স্যার। অবজারভেশন? হ্যাঁ, জি স্যার। জি জি। আচ্ছা, আপনি লাস্টেরটা শুধু বলেন। আজকে যেটা আমরা আলোচনা করলাম, আজকে সবগুলাই একটু একটু আলোচনা করেছি, তো আজকে লাস্ট অবজারভেশনে যেটা ছিল, এই যে আমি ইয়েতে বেরি করে রাখছি, আপনি একটু জাস্ট একটু আমাদের শুনুন। জি স্যার। এটা স্যার ওষুধ দেওয়ার পরে স্যার আমাদের ইমোশনাল লেভেল, মেন্টাল লেভেল এবং ফিজিক্যাল লেভেল, এনার্জি লেভেল, এগুলি সব কিছুদিন বাড়ার পরে স্যার সব কমতে শুরু করবে এবং একটা পর্যায়ে নতুন কিছু সিমটম স্যার দেখা দিবে। জি, তখন আমরা কি করবো? তখন আমরা অপেক্ষা করব, নতুন কোনো ওষুধ দিব না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই ধরনের রোগীরা সাধারণত লেভেল 2 থেকে লেভেল 5 এর ভিতরেই হয়। আচ্ছা, আমাদের একটা রোগী ওষুধ সিলেকশন ঠিক আছে না ভুল আছে, এটা বোঝার জন্য একটা জেনারেল রুলের কথা বিতল কাজ বলেছেন। কেউ একজন বলেন তো সেই জেনারেল রুলটা কি? স্যার জেনারেল সিমটম গুলো ভালোর দিকে যাবে। হ্যাঁ, অ্যাগ্রাভেশন হলে জেনারেল লক্ষণ, তার জেনারেল ইমপ্রুভমেন্ট হবে। তার নতুন লক্ষণ সেই ওষুধে থাকুক বা না থাকুক, কি হবে? তার জেনারেল ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে, কে বললেন? স্যার মুনিয়া। আচ্ছা, মুনিয়া জি। তো স্যার এখানে একটা কথা মনে হয়, যদি মেডিসিন অ্যাপ্লাই করার
এই কয়েক ঘন্টা পর থেকে বা 2-1 দিনের ভিতরে তার থেকে ইমপ্রুভমেন্ট দেখা দিবে নাকি স্যার? যদি আমাদের মেডিসিন অ্যাকুরেট দিয়ে থাকে তাহলে হয়তো কয়েক ঘন্টার পরে অথবা 2-1 দিনের ভিতরে তার ইমপ্রুভমেন্ট দেখা দিবে। তাহলে বুঝতে হবে যে আমার মেডিসিন সিলেক্ট হয়েছে, ঠিক আছে। না, জি এটা জি, 2.0। বেদাল কাছের কথা অনুযায়ী আপনি তো সব 1 মাস পরে ফলো আপ নেবেন, তাই না? ফলো আপ নেওয়ার পরে এই যে বললাম যে ইউজুয়ালি ইনিশিয়াল অ্যাগ্রাভেশন হইলেও সেটা 2-3 দিন থাকে, তারপরেই তার এমুলেশন শুরু হয় ইউজুয়ালি। হ্যাঁ, তো কারো একটু কম বেশি হইতে পারে, কম বেশি হইতে পারে। আপনি সব দিক দিয়ে হিসেব করে ওই যে 1 মাস পরে যতটুকু দেখবেন যে তার ইনিশিয়ালি একটা অ্যাগ্রাভেশন হয়ে তারপরে তার জেনারেল ইমপ্রুভমেন্ট হয়েছে। কিন্তু যদি এটা এটা সব কেস যে এরকম রুল অনুযায়ী হবে না, একই রকম যে হবে এমন না, সেক্ষেত্রে আমাদের একটা ওষুধ সঠিক হইলো কিনা সেটা বোঝার জন্য আমরা যে জিনিসটা করব যে ইফ দ্য পেশেন্ট ডাজ নট শো জেনারেল সাইন অফ ইমপ্রুভমেন্ট, যদি রোগী কোনো জেনারেল সাইন ইমপ্রুভমেন্টের কোনো জেনারেল সাইন না দেখায়, তার সার্বদেহিক যদি উন্নতি না হয় এবং নিউ সিমটম যেটা প্রকাশ পায় সেটা সেই ওষুধেরই হোক বা না হোক, অন্য কোনো ওষুধেরই হোক বা সেই ওষুধেরই হোক, যদি জেনারেল ইমপ্রুভমেন্ট না হয় রোগীর মধ্যে, তাহলে বুঝবো আমাদের ওষুধটা যথোপযুক্ত হয়নি, সিলেক্টেড হয়নি। এখানে অবশ্য আরো অনেক কিছু কথা থাকে, কে ধরেন আপনার এমনও হইতে পারে আপনি সব দিক দিয়ে ওষুধ দিয়েছেন কিন্তু রোগী কোনো অবস্থায় একই আছে আগের মধ্যে, হয়তো ওইটা পরে আছে কিনা আমি জানি না। অনেক সময় দেখা যায় যে আমাদের যে পটেন্সিটা আমরা দিয়ে থাকি সেটা মানে রোগীর জন্য যথেষ্ট না, আরো পটেন্সি বাড়ানো দরকার হইতে পারে। তো যাই হোক, আমরা যতটুকু পড়লাম এটুকুর ভিতরেই থাকি। পরবর্তীতে আমি কিন্তু বিতল কাছে সবগুলো অবজারভেশন পড়ি নাই। হ্যাঁ, আপনাদের সাথেই পড়তেছি, একই সাথেই পড়তেছি। আমি আপনাদের মতো অজ্ঞই। তো যারা আগে পড়েছেন তারা ভালো বলতে পারবেন। আচ্ছা, আর কারো কেউ কিছু বলবেন? কিছু বলার আছে কারো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ইমোশনাল সিমটম আর মেন্টাল সিমটমের মধ্যে পার্থক্য কি? আসলে ইমোশনাল সিমটম আর মেন্টাল সিমটম, এটার মধ্যে এই ধরনের কথাগুলো এই বিতল কাছেই প্রথম আনছে, এর আগে কেউ এইভাবে আনে নাই। ঠিক আছে, সবাই এক এক অ্যাজ এ হোল এগুলোকে মেন্টাল সিমটমই বলে। তো আমি যতটুকু বুঝেছি যে মেন্টাল সিমটম গুলো উইল সিমটম, ওই যে যেটা আমরা কেন্টেরিয়াতে দেখেছি, উইল সিমটম, উইল আন্ডারস্ট্যান্ডিং মেমোরি। এর আগে এলিজাবেথ রাইট হুবার্ডের বই যারা পড়ছেন তারা দেখবেন যে তার একটা একটা ইয়ার যে মানসিক লক্ষণগুলো আছে সেগুলাকে এই 3 ক্যাটাগরিতে ভাগ করে। একটা উইল সিমটম, রোগীদের ইচ্ছা, এই যে তার ধরেন সুইসাইডাল টেন্ডেন্সি, সে মরে যেতে চায়, বা আপনার হাতে একটা ছুরি দেখলে কারো বুকে মেরে ফেলতে ইচ্ছা করে, কারো কারো ছোড়া মারতে ইচ্ছে, এই যে এক ধরনের এগুলো হচ্ছে উইল সিমটম। আর কিছু আছে আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং মানে তার ধরেন সে ঠিকমতো কোনো কথা বুঝতে পারে না, কোনো কথার উত্তর দেয় না, হ্যাঁ, ভুল বকে, প্রলাপ বকে, এগুলো হচ্ছে তার আন্ডারস্ট্যান্ডিং জাতীয়। আর কিছু আছে তার মেমোরি। হ্যাঁ, ধরেন যে সে প্রায় ভুল করে, কোনো জিনিস মনে রাখতে পারে না, এই জাতীয় লক্ষণ। তো উইল সিমটম গুলাই আমি যতটুকু জানি যে উইল সিমটম গুলাকে ভিজুয়াল কাছে মেন্টাল সিমটম বলছে। আর ওইগুলো হচ্ছে এই যে কারোর প্রতি ভালোবাসা, এই যে মানুষের আবেগ, হ্যাঁ, এগুলো আন্ডারস্ট্যান্ডিং এর লক্ষণ, এগুলো হচ্ছে ইমোশনাল লক্ষণ। তো এই বিষয়ে যদি তামান্না শাহিন ম্যাডাম কিছু বলতে চান বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি যেহেতু এই বিদ্যার কোশ্চেনটা কাছের ছাত্রী, এই জন্য আপনার কাছে জিজ্ঞেস করতেছি। স্যার আমি একটু স্যার এই কোশ্চেনটা আসলে আসতো না যদি আমরা সায়েন্স অফ হোমিওপ্যাথি আগে পড়তাম। এখানে মেন্টাল সিমটম কোনটা আর ইমোশনাল সিমটম কোনটা, কোন ধরনের, ওখানে কিন্তু পুরো লিস্ট করে দেয়া আছে, আপনারা প্লিজ পড়ে নিন। আচ্ছা, আমরা একদিন পড়ে নিবনি। আমরা এই এই বইটা শেষ করে আমরা ওই এই সায়েন্স অফ হোমিওপ্যাথি সেটা শুরু করব।
ইনশাল্লাহ। তখন এটা নিয়ে আর একটু পড়বনি। তো যাই হোক, আপনি যদি কোনো ধারণা থাকে বলতে পারেন, নইলে পরবর্তীতে একসময় আমরা এটা একটু পড়ে নেব সবার মধ্যে। আর কেউ কিছু বলবেন? স্যার এটা কি 12 অবজারভেশন করানো হচ্ছে স্যার? আসসালামু আলাইকুম স্যার। জি, বলছি স্যার কেন্টের 12 অবজারভেশন করানো হলো স্যার এটা? এখানে কেন্টের 12 অবজারভেশন, শুনেন, কেন্টের 12 অবজারভেশন করানো একটা হচ্ছে? আছে, যেটা কেন্টের নিজস্ব অবজারভেশন, এবং সেই অনুযায়ী ডাক্তার কেন্ট কিভাবে মূল্যায়ন করতে বলেছেন সেটা 12টা অবজারভেশন উল্লেখ করেছেন। আর এটা হলো ভিতলকাসের 22টা অবজারভেশন। হ্যাঁ, জর্জ ভিতলকাসের মনে হয় 22টা, মনে হয়, হ্যাঁ আমি যত জানি 22টা অবজারভেশন। এটা আলাদা, একটু একটু ভিন্ন রকমের। আরেকটা জিনিস হলো যে সময় অনুযায়ী, পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী আমাদের তো চিকিৎসারও কিছু ধরন পাল্টাইতে হয়, কিন্তু মৌলিক জিনিস পাল্টায় না। ধরেন আগে এক সময় কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো ছিল না, হ্যাঁ, কিন্তু এখন এগুলো নিয়ে রুগীরা আসে আপনার কাছে। আর পারিপার্শ্বিক যে অবস্থা এখন, সেটারও চেঞ্জ হয়েছে। মানুষ অনেক বেশি এখন কম্পিটিটিভ, খুব বেশি দৌড়ের উপরে থাকে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এই ডাক্তার ভিতলকাসের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী রোগীদেরকে ওষুধ দেওয়ার পরে যে ধরনের কি বলে অবজারভেশন করেছেন, এবং সেই অনুযায়ী কিভাবে মূল্যায়ন করতে হবে, ওনার ইয়ে অনুযায়ী উনি বর্ণনা করেছেন, সেগুলো আমরা পড়তেছি। স্যার আপনি বলছিলেন যে না স্যার, আমরা তো কোনো সকালবেলা থেকে ধারণা থাকতে দেওয়া পারিনি স্যার, আমরা ইন্ডিয়া থেকে বলতে স্যার। পিড করে বা কোনো তাদের গ্রুপে দেওয়া হয় স্যার লেখাগুলো, একটু তাহলে আমরা খুব উপকৃত হবো স্যার। আমাদের তো বই নেই ভাই, স্যার। থাকার চেষ্টা করেন। আমরা প্রতিদিনই যে পড়ি, এগুলো কিন্তু প্রতিদিনই রিপিট করি। হ্যাঁ, প্রতিদিনই রিপিট করি। আপনারা একটু থাকেন, এই আর কি। আর বই তো মনে হয় সবার কাছে আছে, এই বইটা। প্রতিদিনই হয় সকালবেলা স্যার? না, আমাদের স্যার এই আমাদের কাছে ক্লাসটা বই তো নেই স্যার, প্রতিদিনই হয়। পাখরে বা কোনো কিছু করে এই ক্লাসটা স্যার প্রতিদিনই হয়। জাকারিয়া স্যার, আমাদের স্যারের টাইমে। সরি স্যার, আমার স্যার আমরা ক্লাসটা তারপর আপনার সকল কোশ্চেন উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের জার্নিটা চলুক স্যার। একটু ইন্টারাপ্ট করি স্যার। জি জি, বলেন। যেমন স্যার এই, জি স্যার, কেন্ট স্যারের যে 12 অবজারভেশন আর এখানে 22 অবজারভেশন, পার্থক্যটা এতটুকু আমরা ধরে নিতে পারি, যেমন রোগীর আরোগ্য পথে বাধা আগে যেই ধরনের ছিল, আর এখন যে একজন সেলসম্যান মনে করে, একজন সেলস এক্সিকিউটিভ, তার কিন্তু একটা টার্গেট থাকে, সেই টার্গেট ফুলফিল করতে হয় বা হয় না, বা করতে হয় না, তাহলে একটা সমস্যা হবে। এটাও কিন্তু রোগীর আরোগ্য পথের বাধা, ঠিক বাধা। তার আলোকেই ভিদলকাস স্যার 22 অবজারভেশন দিয়েছেন মহসিন স্যার, সেটাই আমাদেরকে বোঝাচ্ছেন। আর আপনার সকল প্রশ্ন উত্তর ক্লাসে ইনশাল্লাহ দেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম জানি কি আপনি বলতে যেটা চাচ্ছিলেন? থ্যাংক ইউ। মেন্টাল প্লেন আর ইমোশনাল প্লেন নিয়ে বলতে বলছিলেন স্যার। খুব বেসিক কথা যেটা, যদি মেন্টাল কোনো সিমটম বুঝতে চাই খুব বেসিকলি, খুব শর্ট করে, সেটা হলো ক্লারিটি, রেশনালিটি বা কোহেরেন্স, যে লজিক্যাল যে সিকোয়েন্স একটা মানুষ কথা বলে, আর ক্রিয়েটিভিটি, যে হি উইল ডু গুড টু আদার্স এন্ড ফর হিমসেলফ। এটা হচ্ছে মেন্টাল প্লেনের কথা, যে একটা মানুষ আসলো, একজন রোগী, তার মেন্টাল কন্ডিশনটা বোঝার জন্য। মেন্টালটা আমরা বুঝবো এইটাই যে একজন ইন্ডিভিজুয়াল যখন কোনো কিছু চিন্তা করে, কম্পেয়ার করে, বা আমি যখন হিসাব করছি বা কোনো কিছু আমি ক্লাসিফাই করছি, এই বিষয়গুলো আমাদের মেন্টাল প্ল্যানের সাথে জড়িত। যদি মেন্টালে আমি সিমটম দেখাই, আমরা যেমন ফিজিক্যালের ক্ষেত্রে হায়ারার্কি থাকে, ডক্টর ভিতুল কাস একজন পেশেন্ট যখন আসবে তাকে আসলে 3টা প্লেনেই আমাদের এই যে এখানে স্যার আমরা রিঅ্যাকশন করছি একটা রেমেডির পর, আপনার পেশেন্টের কিন্তু মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল 3টা প্লেনেই তাকে যাচাই করতে হবে। তো এটার হায়ারার্কিটা দেয়া আছে। তারপর যদি বলেন পড়তে পারি স্যার, কোনো কাজে লাগবে না হয়তো, এখন আসলে রিলেটেড না অতটা। ওই তো মেন্টালে এটাই যে তার ক্রিয়েটিভিটি কেমন। আমি এক কথা একটু, জি স্যার। ম্যাডাম যেটা বলতেছেন, এক কথায় মেন্টালটা স্যার যেটা বললেন ফোর্স বা উইল গুলো, আর এটা যখন প্রকাশিত হবে সেটাই এক প্রকার বলা যায় যে ইমোশনাল। মেন্টাল যখন প্রকাশিত হচ্ছে সেটা ইমোশনাল।
সংক্ষেপে যদি বলি, আচ্ছা শুনি, ডিটেল বলা সম্ভব নয়। আচ্ছা আমি বললি যে তামান্না শাহিন ম্যাডাম, আপনি তাহলে ছোট্ট করে একটা নোট করে ফেলেন আমাদেরকে। আপনি নেক্সট যে বুধবারে যে ক্লাসটা হয় না, বৃহস্পতিবারে, ওই বৃহস্পতিবারে আপনি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিবেন। হ্যাঁ, একটা নোট স্যার নোট বলতে আমি বিভিন্ন স্যারের বই থেকে পড়তে পারি। ওই বই থেকেই তো আপনি ওইটাই আপনি নিজের মতো আমাদের মতো ভাষায় করে দিবেন, যাতে আমরা সহজভাবে বুঝতে পারি জিনিসটা। এটা আপনাকে আপনি সামনের বৃহস্পতিবার দিবেন, আপনার জন্য কিছু সময় বরাদ্দ থাকবে, আপনি ওই দিন জানাবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে নেক্সট চ্যাপ্টারে চলে যাই। আজকে আমাদের লেভেল অফ হেলথের পরে আমরা একটু পড়বো, কি বলে, ম্যাথমেটিকে পড়বো। তো ম্যাথমেটিকের মধ্যে যেহেতু আমার আব্বাই অসুস্থ ছিল, বললাম প্রস্রাবের সাথে রক্ত গিয়েছিল, তো সেই তার জন্য একটা প্রয়োজনীয় মেডিসিন টেরিবিনথিনা ওলিয়াম, এটা সম্পর্কে আমরা অল্প একটু জানি। এটা অনেক ক্ষেত্রেই খুব কাজে লাগে। তো স্যার এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। আপনি একটু আগে বলছিলেন স্যার, কথাটা ভালো লাগছিল যে মেন্টাল লেভেলে বুঝতে যে বলছিলেন আর কি, যে ওইখানে ওয়েল সিমটম, অর্থাৎ ছুরি দেখলে মানে আত্মহত্যা করতে ইচ্ছা হয়। এখানে তিনটা কথা বলছিলেন, একটা বলছিলেন আন্ডারস্ট্যান্ডিং সিমটম, অত কথা বলে না, চুপচাপ থাকে, এক কোণে বসে থাকে, আর একটা কি একটা শব্দ বলছিলেন স্যার? আরেকটা মোট তিনটা বলছেন আর কি, ওই মেন্টাল সিমটম। মেমোরি সিমটম মানে স্মৃতিশক্তি। ধন্যবাদ স্যার, জাযাকাল্লাহ। এই ইচ্ছা শক্তি, তার বোঝার ক্ষমতা, বোঝার বিষয়ে যে ইয়াগুলা, আরেকটা হলো তার স্মৃতিশক্তি। এই তিন ধরনের লক্ষণ। এগুলোর মধ্যে মানসিক লক্ষণ হলেই যে সবগুলাই যে খুব গুরুত্বপূর্ণ এমন না। ধরেন একটা মানুষের বাঁচতে ইচ্ছে করে না, এটা তার ইচ্ছা শক্তি, উইল সিমটম, এটার গুরুত্ব খুবই বেশি। মেন্টালের মধ্যে এই উইল সিমটম গুলোর গুরুত্ব খুবই বেশি। তারপরে হলো গুরুত্ব হলো তার জেনারেল কি বলে আন্ডারস্ট্যান্ডিং এর লক্ষণগুলা। আর কম গুরুত্বপূর্ণ হলো তার মেমোরি, যে একটা মানুষের মনে থাকে না, কিছুই ভুল করে, এগুলোর গুরুত্ব কিন্তু এই মেন্টাল সিমটমের এই মেমোরির লক্ষণগুলোর গুরুত্ব কম, কিন্তু উইল সিমটমের গুরুত্বগুলো খুব বেশি। হ্যাঁ, এগুলো খেয়াল করবেন। ধরেন আপনার হাতে ছুরি দেখলেই, আপনার হাতে ছুরি আসলেই আপনার মনে হয় কার খুন করে ফেলে, এটার গুরুত্ব অত্যাধিক বেশি। আর আপনি কথা মনে থাকে না, প্রায় ভুলে যান, এটার গুরুত্ব কিন্তু কম ওষুধ সিলেকশনের ক্ষেত্রে, ওগুলোর ক্ষেত্রে গুরুত্ব সবচেয়ে বেশি। তো আসেন আমরা নেক্সট ডেতে আসি, ম্যাথমেটিকে। আজকে আমরা পড়বো টেরি